টিচিং এড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগেই বলছি যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এই দুইটা অংশের আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ এই দুইটা সিলেবাসে অর্থাৎ এই দুইটা বিষয়ে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আছে। তো আমরা পূর্ববর্তী দুইটা ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমাদের ইনডাইরেক্ট মেথডের নিয়মগুলো আমরা শিখছি। এরপরে আমাদের ইনডাইরেক্ট মেথডে আমরা একটা অঙ্ক করছিলাম। তো আজকে আমরা এমন কিছু বিষয় আলোচনা করব যাতে করে আমাদের পরীক্ষায় যদি ডাইরেক্ট মেথডে যদি অঙ্ক করতে বলে আমাদের কোনো সমস্যা যাতে না হয়, এই নিয়মগুলো আজকে আমরা শিখব। তো আমরা পূর্বে বলছি যে ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথড, এই দুইটা মেথডের মধ্যে মূলত আমাদের পার্থক্য হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে আমাদের তিনটা অংশ, অপারেটিং, তারপর হচ্ছে ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং। এর মধ্যে অপারেটিংটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে পার্থক্য, আর ফিন্যান্সিং এবং ইনভেস্টিংটা কিন্তু ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডটা একই রকম। তাহলে আসো আমরা শুরু করি। এখানে দেখো, আমি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা একটা ফরম্যাট দেখলাম, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অপারেটিং ফ্রম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে দেখো, এখানে আমি প্রথমে লিখছি ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। যদি প্রশ্নে যদি ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া থাকে তাহলে তুমি এটা লিখে ফেলবা, কোনো ওয়ার্কিং করার দরকার নাই। এরপরে ডিভিডেন্ড বা আদার কোনো ক্যাশ ইনকাম যদি তোমার প্রশ্নে থাকে তবে সেটা মাস্ট বি ক্যাশ হইতে হবে, সেটা তুমি এখানে লিখবা। লিখার পরে টোটাল যোগ করে তোমার টোটাল ক্যাশ রিসিভটা ফাইলা। তাহলে প্রথমে আমরা কি লিখবো, ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল যদি প্রশ্নে ডাইরেক্টলি দেওয়া থাকে ডাইরেক্টলি লিখে দিবা, আর যদি ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল যদি প্রশ্নে দেওয়া না থাকে, এই যে আমরা এই পাশে আমরা কিছু ওয়ার্কিং কিছুক্ষণ পরে আমরা শিখবো, এই ওয়ার্কগুলো আমরা শিখবো কিভাবে করতে হয় দেখবো, ওইটা আমাদেরকে ওয়ার্কিং করে বের করতে হবে। একইভাবে তোমার আদার ইনকামগুলা তুমি এখানে লিখবা। এরপরে দেখো, লিখার পরে টোটাল ইনকাম পাইলাম। এরপরে কিছু আমাদের ক্যাশ পেমেন্ট আছে। এই ক্যাশ পেমেন্টের ভিতরে যেমন আমি প্রথমে লিখছি ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। ডাইরেক্টলি প্রশ্নে দেওয়া থাকলে লিখবা, যদি ডাইরেক্টলি দেওয়া না থাকে ওয়ার্কিং করে বের করতে হবে। আমরা শিখবো কিছুক্ষণ পরে কিভাবে বের করতে হয় ক্যাশ। তারপর হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, যদি দেওয়া থাকে লিখবো, নাহলে ওয়ার্কিং করে বের করব। একইভাবে আমাদের স্যালারি এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ফর, তারপরে ইনকাম ট্যাক্স। এই যে এক্সপেন্সগুলো বা পেমেন্টগুলো, এগুলো যদি ক্যাশে সংগঠিত হয় এবং ডাইরেক্টলি যদি দেওয়া থাকে আমরা ডাইরেক্টলি বা এখানে লিখে দেব, আর যদি ডাইরেক্টলি দেওয়া না থাকে আমরা এখানে কি করব, ওয়ার্কিং করে আমরা বের করব। এরপরে আমাদের শেষ। এরপরে তোমার ক্যাশ রিসিভ থেকে ক্যাশ পেমেন্টটা বিয়োগ করার পরে তোমার এখানে নেট ক্যাশ ইনফ্লো বা আউটফ্লোটা চলে আসবে। এটা আমাদের হচ্ছে যে ডাইরেক্ট মেথডটা। তাহলে ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং বেসিস। যদি প্রশ্নে যদি এই যে আমরা এখানে যে তথ্যগুলো আমরা লিখছি, এই তথ্যগুলো যদি প্রশ্নে যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে এটা ওয়ার্কিং করে বের করতে হবে, আর যদি প্রশ্নে দেওয়া থাকে সরাসরি আমরা প্রশ্ন থেকে লিখে ফেলবো। এর বাইরে কিন্তু আমাদের আর কোনো তথ্য যায় না। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেপ্টরস। এরপর আদার কোনো ক্যাশ ইনকাম থাকলে আমরা যোগ করব, দুটো যোগ করলে টোটাল ইনকাম। এরপর পেমেন্টের ভিতরে আছে ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল, ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর স্যালারিস এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেমেন্ট ফর ইনকাম ট্যাক্স। এগুলো সবগুলো ক্যাশে হইতে হবে, সবগুলো যোগ করলে আউটারে টোটাল পেমেন্টটা আনলাম। তারপরে টোটাল রিসিভ থেকে যখন আমরা টোটাল পেমেন্টটা বিয়োগ করব তখন আমাদের এখানে নেট ক্যাশ ইনফ্লো আর নেট ক্যাশ আউটফ্লোটা চলে আসবে। ওকে, এখন আসো আমরা এখন শিখবো কিভাবে আমরা এই যে ওয়ার্কিং গুলা করতে হয়। যেমন এক নম্বরে প্রথমে আমরা শিখবো ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। এটা যদি প্রশ্নে ডাইরেক্টলি দেওয়া না থাকে আমরা কিভাবে করব দেখো। এই ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল করার জন্য এটা যদি আমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, এখানে আমাদের দুইটা প্রতিষ্ঠানের তথ্য দেওয়া থাকে, একটা হচ্ছে সার্ভিস কোম্পানির প্রশ্ন আর একটা হচ্ছে তোমার কি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। যদি আমাদের সার্ভিস কোম্পানি অথবা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হলে আমাদের সেলস দেওয়া থাকবে, আর যদি সার্ভিস কোম্পানি হয় তাহলে এখানে সার্ভিস রেভিনিউ দেওয়া থাকে। যেটা দেওয়া থাকে ওইটা আমরা প্রথমে লিখবো। লিখার পরে এরপরে ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা যোগ করব, ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবলটা আমরা বিয়োগ করব। ডিক্রিজ কিভাবে হয়, ইনক্রিজ কিভাবে হয় সেটা আমরা গতদিন আমরা আলোচনা করছিলাম যখন অঙ্ক করতেছিলাম। আরেকটু বলে দিই, মনে করো গত বছরে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 50,000 টাকা,
চলতি বছরে অ্যাকাউন্ট রিসিভেবল হলো তোমার 60,000 টাকা, তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 10,000 টাকা। এটা হচ্ছে যে ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল। একইভাবে গত বছরে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 50,000 টাকা, চলতি বছরে এসে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে 40,000 টাকা, তাহলে 10,000 টাকা ডিক্রিজ হয়েছে। এই যে 10,000 টাকা এখানে লিখবা। ওকে, তাহলে যোগ বিয়োগ করে দিলে আমরা কি পাবো? ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবলটা পাবো। তাহলে কি লিখবো আমরা? সেলস বা সার্ভিস রেভিনিউটা আমরা প্রথমে লিখে ফেলবো, এরপর এটার সাথে ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল যোগ করব, ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল বিয়োগ করব, শেষ। 2 নাম্বার ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। এটা কিভাবে করব? এটা করার জন্য প্রথমে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। এটা একটু ঝামেলা আছে। যদি প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে আমরা ডাইরেক্টলি লিখব। যদি প্রশ্নে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বের করব। আমরা জানি কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে বের করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্রটা হচ্ছে, তোমাদের খাতার সাথে যদি খাতা কলম থাকে লিখো, কস্ট অফ গুডস সোল্ড সমান হচ্ছে যে তোমার ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আবার বলতেছি, কস্ট অফ গুডস সোল্ড সমান ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস এন্ডিং ইনভেন্টরি, তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এখানে নেট পারচেজ মানে হচ্ছে পারচেজ থেকে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট এগুলা থাকলে তাহলে আমরা যোগ বিয়োগ করলে নেট পারচেজটা পাই, তাহলে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে প্রথমে কস্ট অফ গুডস সোল্ডটা লিখবা, বের করা না থাকলে বের করবা। এরপর ইনক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনক্রিজ অফ ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি অথবা এটা স্টকও থাকতে পারে। ইনক্রিজ অফ স্টক বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ইনভেন্টরি সেটা যোগ করব। ইনক্রিজটা আমরা কিছুক্ষণ আগে, গত বছর থেকে চলতি বছরে যদি বেশি হয় তাহলে ইনক্রিজ হবে, আবার গত বছর থেকে চলতি বছরে যদি কম হয় সেটা ডিক্রিজ হবে, তাহলে ইনক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা যোগ করব। একইভাবে আমরা ডিক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিয়োগ করব। এখানে বিয়োগ করব মানে যতটুকু বাড়তেছে বা যতটুকু কমতেছে ওইটা, ঠিক আছে? যেমন 40,000 টাকা থেকে 30,000 টাকা হয়েছে, কত টাকা বাড়ছে কমছে? 10,000 টাকা, 10,000 টাকা লিখবো। আবার 40,000 টাকা থেকে 50,000 টাকা হয়েছে, কত টাকা বাড়ছে? 10,000 টাকা, এখানে 10,000 টাকা লিখবো। ক্লিয়ার? ওকে, তাহলে ইনক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলে যোগ করবা, ডিক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলে বিয়োগ করবা। একইভাবে ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেবল হলে যোগ করবা, ইনক্রিজ অফ অ্যাকাউন্টস পেবল হলে বিয়োগ করবা, তাহলে পাইবা ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। ক্লিয়ার? আবার বলতেছি, তাহলে কস্ট অফ গুডস সোল্ড প্লাস ইনক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস ডিক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এরপরে প্লাস ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেবল মাইনাস ইনক্রিজ অফ অ্যাকাউন্টস পেবল। আর কস্ট অফ গুডস সোল্ড দেওয়া না থাকলে কস্ট অফ গুডস সোল্ড সমান ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ প্লাস ডাইরেক্ট এক্সপেন্স মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ওকে, নেক্সট 2 নাম্বার ওয়ার্কিংটা শিখলাম আমরা। 3 নাম্বার ওয়ার্কিং, যদি আমাদের প্রশ্নে ক্যাশ অপারেটিং এক্সপেন্স যদি ডাইরেক্টলি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে এই পেমেন্ট টু অপারেটিং এক্সপেন্স আমরা বের করার নিয়ম সেটা হচ্ছে যে, প্রথমে বলে রাখি অপারেটিং এক্সপেন্সের মধ্যে অনেক সময় আমাদের ডেপ্রিসিয়েশনটা দেওয়া থাকে, অনেক সময় কি দেওয়া থাকে? ডেপ্রিসিয়েশনটা দেওয়া থাকে। তো আমরা সবাই জানি এই যে ডেপ্রিসিয়েশনটা কিন্তু কোনো ক্যাশ এক্সপেন্স না, এটা কোনো ক্যাশ ট্রানজ্যাকশন না। যদি প্রশ্নে অপারেটিং এক্সপেন্সের মধ্যে ডেপ্রিসিয়েশন আর অ্যালোকেশন দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হচ্ছে ওই অপারেটিং এক্সপেন্স থেকে ওই ডেপ্রিসিয়েশন বা অ্যালোকেশনটা বাদ দেওয়া, ঠিক আছে? বাদ দেওয়ার পরে যে টাকাটা আছে অপারেটিং এক্সপেন্সের ওই টাকাটা লিখবা। লিখার পরে ইনক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স, ইনক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স প্রশ্নে দেওয়া থাকবে। ইনক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স থাকলে আমরা যোগ করব, ডিক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স হলে আমরা বিয়োগ করব, ডিক্রিজ অফ এক্সপেন্স পেবল থাকলে আমরা যোগ করব, একইভাবে ইনক্রিজ অফ এক্সপেন্স পেবল থাকলে আমরা বিয়োগ করব, তাহলে পাবো আমরা এখানে কি? ক্যাশ পেমেন্ট টু অপারেটিং এক্সপেন্স। ক্লিয়ার? আবার বলতেছি, প্রথম কাজ হচ্ছে অপারেটিং এক্সপেন্সের মধ্যে যদি ডেপ্রিসিয়েশন বা অ্যালোকেশন থাকলে সেটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা এখানে লিখবা। লিখার পর হচ্ছে ইনক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স থাকলে যোগ করবা। আমরা ইনক্রিজ ডিক্রিজ বারবার বলতেছি, পার্থক্য যে টাকাটা হয় সেই টাকাটা লিখবা। বেস ইয়ার থেকে কারেন্ট ইয়ারটা যদি বেশি হয় তাহলে যোগ করবা, অর্থাৎ ইনক্রিজ, আর বেস ইয়ার থেকে কারেন্ট ইয়ারে যদি কম হয় সেটা হচ্ছে ডিক্রিজ। তাহলে ইনক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স হলে যোগ করবা, ডিক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স হলে বিয়োগ করবা, ডিক্রিজ অফ এক্সপেন্স পেবল হলে যোগ করবা,
তারপর হচ্ছে যে তোমার ইনক্রিজ অফ এক্সপেন্স পেবল হলে বিয়োগ করবে। এখানে এই এক্সপেন্স পেবল না বলে তোমার এটা অ্যাকুরেট এক্সপেন্স বলতে পারে, কি বলতে পারে, অ্যাকুরেট এক্সপেন্স বলতে পারে, বা এক্সপেন্স পেবল বলতে পারে, ঠিক আছে, বা এক্সপেন্স ডিউ বলতে পারে, কোনো সমস্যা নাই, যেটা এগুলা ওকে নির্দেশ করে। আর এখানে প্রিপেড না বলে তোমার এখানে অ্যাডভান্স বলতে পারে, এটা প্রিপেড নির্দেশ করে। এটা আমরা শিখলাম। নেক্সট, এরপর হচ্ছে পেমেন্ট অফ ইন্টারেস্ট। এখন তোমাদেরকে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা অন্য যে কোনো এক্সপেন্স পেবলটা অর্থাৎ ক্যাশ এক্সপেন্সটা বের করার জন্য অপারেটিং এক্সপেন্স আমরা যেভাবে করছি এটা যদি মনে রাখো, অন্য যে কোনো ক্যাশ এক্সপেন্স তুমি কি করতে পারবা, বের করতে পারবা। যেমন তোমার এখানে পেমেন্ট অফ ইন্টারেস্ট, পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স এক্সপেন্স, পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স এক্সপেন্স। যেমন এখানে প্রথমে তুমি ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা লিখলা, আগের মতো দেখো এই যে ইনক্রিজ অফ প্রিপেড ইনকাম ট্যাক্স থাকলে যোগ, এই যে এখানে যেমন লিখছি ইনক্রিজ অফ প্রিপেড এক্সপেন্স, ঠিক এখানে লিখছি ইনক্রিজ অফ প্রিপেড ইনকাম ট্যাক্স, একই রকম। তাহলে ইনক্রিজ অফ প্রিপেড ইনকাম ট্যাক্স থাকলে যোগ করবা, ঠিক একই রকম ডিক্রিজ অফ প্রিপেড ইনকাম ট্যাক্স থাকলে বিয়োগ করবা, একইভাবে তোমার ডিক্রিজ অফ ট্যাক্স পেবল থাকলে বিয়োগ করবা, যোগ করবা। এরপরে হচ্ছে যে ইনক্রিজ অফ ট্যাক্স পেবল থাকলে কি করবা, বিয়োগ করবা। তাহলে তোমার এখানে কি চলে আসবে, এখানে তোমার ক্যাশ পেমেন্ট টু ও ইনকাম ট্যাক্স এক্সপেন্স। একইভাবে তুমি যদি ইন্টারেস্ট এক্সপেন্সটা যদি করো, একইভাবে তুমি করবা। কিভাবে, অর্থাৎ তোমার ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা প্রথমে লিখবা, এরপরে ইনক্রিজ অফ ইন্টারেস্ট প্রিপেড প্রিপেড কি ইন্টারেস্ট এক্সপেন্স হলে যোগ করবা। অর্থাৎ এখানে যেভাবে যে শুধুমাত্র অপারেটিং এক্সপেন্সের জায়গায় তোমার ইন্টারেস্টটা আসবে, সব নিয়ম কানুন একই রকম। তাহলে আমাদের এই নিয়মগুলা, এগুলা আমরা ওয়ার্কিং গুলা কিন্তু সবসময় করতে হবে যে এরকম না। যদি আমাদের প্রশ্নে যদি মেইন প্রশ্নে যদি এই তথ্যগুলো যদি ডিরেক্টলি দেওয়া না থাকে, তখন আমরা অপারেটিং করব, অর্থাৎ এই ওয়ার্কিং গুলা করব। যদি আমাদের প্রশ্নে যদি ডিরেক্টলি যদি তথ্যগুলা যদি দেওয়া থাকে, তখন কিন্তু তোমার এই ওয়ার্কিং গুলা করার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের ডাইরেক্ট মেথডে আমরা কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করব সেই নিয়মটা। তাহলে আবার আমি একটু মনে করাই দিচ্ছি। প্রথমে আমরা কি লিখব, ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল লিখব, এরপরে আদার কোনো ক্যাশ ইনকাম থাকলে যোগ করব টোটাল ইনকাম, এরপর হচ্ছে যে ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। তারপরে আচ্ছা, এখানে অ্যাকাউন্টস পেবল না বলে তোমার এটা সাপ্লায়ার বলতে পারে, তোমার এটা কি বলতে পারে, সাপ্লায়ার বলতে পারে। এটা অ্যাকাউন্ট রিসিভেবল না বলে তুমি এটা কাস্টমার বলতে পারো, কি বলতে পারো, কাস্টমার বলতে পারো, এটা ডেপ্টরস বলতে পারো, কোনো ঝামেলা নাই। এরপর হচ্ছে যে অপারেটিং এক্সপেন্সটা লিখবো আমরা, এরপর হচ্ছে যে স্যালারিস এক্সপেন্সের জন্য নগদে কত টাকা দিচ্ছি, এরপরে পর ইন্টারেস্ট এক্সপেন্সের জন্য কত টাকা দিচ্ছি, পর ইনকাম ট্যাক্সের জন্য কত টাকা দিচ্ছি, সবগুলো যোগ বিয়োগ করব। আর এটা থেকে এটা টাকাটা যদি, অর্থাৎ এখানে যদি প্লাস আসে তাহলে আমরা লিখবো যে নেট ক্যাশ ইনফ্লো, আর যদি আমাদের মাইনাস আসে তখন আমরা লিখবো যে কি নেট ক্যাশ আউটফ্লো। তাহলে এটাই হচ্ছে যে আমাদের ডাইরেক্ট মেথডটা। আমাদের ডাইরেক্ট মেথডটা পরীক্ষায় তেমন আসে না, তবে যদি আসে তোমরা এইভাবে করতে পারবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করতে পারো স্যার চিনবো কিভাবে, আমরা বুঝবো কিভাবে অঙ্কটা কি ডাইরেক্ট মেথডে করতে হবে নাকি ইনডাইরেক্ট মেথডে করতে হবে। তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিই, সেটা হচ্ছে প্রশ্নে যদি ডাইরেক্টলি নেট ইনকাম দেওয়া থাকে, প্রশ্নে যদি ডাইরেক্টলি নেট ইনকাম দেওয়া থাকবে বা নেট ইনকাম সহজে বের করার জন্য পর্যাপ্ত তথ্য দেওয়া থাকে, তখন তুমি অঙ্কটা ইনডাইরেক্ট মেথডে করবা। আর প্রশ্নে যদি এরকম মনে করো এই যে ক্যাশ রিসিভ বা সাপ্লায়ার বা এরপর হচ্ছে যে তোমার কি কাস্টমার, অথবা এরকম অপারেটিং এক্সপেন্স, সেলস পারচেজ, মানে সেলস পারচেজ, তারপর এরকম তথ্য যদি তোমার দেওয়া থাকে, নেট ইনকামটা যদি ডাইরেক্টলি দেওয়া না থাকে, তখন তুমি অঙ্কটা করবা কোন মেথডে, ডাইরেক্ট মেথডে। তাহলে সেলস পারচেজ বা কস্ট অফ গুডস সোল্ড এই তথ্যগুলো যদি প্রশ্নে দেওয়া থাকে তখন অঙ্কটা করবা ডাইরেক্ট মেথডে, আর ডাইরেক্টলি যদি প্রশ্নে যদি তোমার নেট ইনকামটা দেওয়া থাকে তখন তুমি অঙ্কটা করবা ইনডাইরেক্ট মেথডে। আবার তার এরপরে আরেকটা লাস্ট আমরা প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা অংশ, যেটা আমরা আগে শিখছিলাম। আমাদের ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে আমাদের কোনটা, অপারেটিংটা, আর বাকি দুইটা ইনভেস্টিং এবং কি ফাইন্যান্সিং
দুইটার ক্ষেত্রে এই ডিরেক্ট মেথডে যেভাবে করবা ইনডাইরেক্ট মেথডে একইভাবে করবা, সেজন্য আমি আর এখানে কি করি নাই ইনভেস্টিং এবং ফাইন্যান্সিংটা দেখা নাই। তাহলে ওকে, এভাবে তোমরা প্র্যাকটিস করো, একটা অঙ্ক দেখে 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 করো, সমস্যা হলে আমাকে জানাবা। ওকে, তাহলে আজকের মতো তাহলে এতটুকু, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের এটা যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং অর্থাৎ তোমরা বিবিএ বা বিবিএস থার্ড ইয়ারের জন্য যেমন ইম্পর্টেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা, একইভাবে তোমাদের এখানে যারা তোমরা বিবিএস বা বিবিএ সেকেন্ড ইয়ার আছো তোমাদের জন্য অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যাদের সিলেবাসে আছে তাদের জন্য লাগবে, একইভাবে তোমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং তোমাদের যাদের জন্য আছে তাদের জন্য লাগবে। ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।